বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণী 2020 হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়ের উপর অনলাইন ক্লাস হবে। সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা চেষ্টা করব প্রতিটি ক্লাস অনলাইনে ভার্চুয়ালি তোমাদের সাথে যোগাযোগ করে ক্লাসগুলো সম্পূর্ণ করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বোর্ডে চলে আসো, আমি কিছু গাইডলাইন নির্দেশ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব আজকে হিসাব বিজ্ঞান কাকে বলে। আমি জানি তোমরা নবম এবং দশম শ্রেণীতে যারা ব্যবসা শিক্ষায় পড়াশোনা করেছো, তোমরা জানো হিসাব বিজ্ঞান কি। আমি আবার নতুন করে আলোচনা করছি, যেহেতু এই গ্রুপে বিজ্ঞান বিভাগ থেকেও অনেক সময় স্টুডেন্ট চলে আসে, অথবা মানবিক বিভাগ থেকেও অনেকে কমার্সে চলে আসে। আমি তাদের উদ্দেশ্যে প্লাস সবাইকে উদ্দেশ্য করে হিসাব বিজ্ঞান কাকে বলে আমি আবার বোঝানোর চেষ্টা করছি। হিসাব বিজ্ঞান হলো এমন একটি কলা কৌশল বিশিষ্ট শাস্ত্র, যার মাধ্যমে টাকায় প্রকাশ্য লেনদেন সমূহ সুষ্ঠু ও সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষেপণ নিশ্চিত করা যায়, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয়, লাভ ক্ষতি, সম্পদ দায় ইত্যাদির ব্যাখ্যা দান এবং প্রয়োজনীয় বিবরণী পেশ করা হয় এবং সংশ্লিষ্ট সুবিধাভোগী পক্ষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, হিসাব বিজ্ঞান এমন একটি কলা কৌশল বিশিষ্ট শাস্ত্র, যার মাধ্যমে টাকায় প্রকাশ্য লেনদেন সমূহ সুষ্ঠু ও সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষেপণ নিশ্চিত করা যায়, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয়, লাভ ক্ষতি, সম্পদ দায় ইত্যাদির ব্যাখ্যাদান ও প্রয়োজনীয় বিবরণী পেশ করা হয় এবং সংশ্লিষ্ট সুবিধাভোগী পক্ষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও সংজ্ঞাটা, এরপর আমরা চলে যাব। এটা প্রতিটা লাইন আমি বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় ছাত্রীবৃন্দ, তোমরা জানো এখানে অনেকগুলো শব্দ রয়েছে। এই শব্দগুলো মূলত আমাদের হিসাব বিজ্ঞান। এখানে যে লাইনটি পেয়েছি আমরা, দেখো, এমন একটি কলা কৌশল যে সমস্ত লেনদেনগুলি টাকায় পরিমাপযোগ্য। তোমরা তো জানো নিশ্চয়ই, সব ঘটনা আমাদের লেনদেন হিসাবে আমরা বিবেচনা করব না। আমরা সেই সমস্ত ঘটনাগুলোকেই কাউন্ট করব যেগুলো লেনদেন হয়, অর্থাৎ টাকার অঙ্কে পরিমাপযোগ্য হয়। আমরা যে প্রথম কথাটা লিখেছি লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ মানে হচ্ছে আমরা জাবেদা করছি। কি করছি? জাবেদা করছি। তারপর শ্রেণীবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ মানে আমরা সেটাকে খতিয়ান করছি। হয়তো আমরা তাত্ত্বিক ভাষা শ্রেণীবদ্ধকরণ বলছি, কিন্তু অঙ্কের ভাষা সেটা হবে লেজার। সংক্ষেপণ, আমরা র্যামিল করছি। ইত্যাদি করার পরে আমাদের আর্থিক বছরে, সংশ্লিষ্ট আর্থিক বছরে আয় হয়, ব্যয় হয় কত, কত লাভ ক্ষতি হলো, কত সম্পদ দায় বৃদ্ধি পেল ইত্যাদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে একটি প্রয়োজনীয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, যার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের প্রতিষ্ঠানটি, ব্যবসা প্রতিষ্ঠানটি লাভ হলো না ক্ষতি হলো। আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো তার উপর বেস করে নিতে পারি একজন আর্থিক ব্যবস্থাপক হিসাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটা মুছে ফেলছি, আমি পরবর্তী টপিক্সে যাব। তোমরা লিখে নাও সংজ্ঞাটা। ছাত্রীবৃন্দ, আমরা আলোচনা করব প্রথমে ঘটনা এবং লেনদেন। তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো বিষয়, যে কোনো ঘটনা আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে ঘটে থাকলে সেটি একটি ঘটনা। যে সকল ঘটনাসমূহ টাকায় পরিমাপযোগ্য হবে, অর্থাৎ যার দ্বারা তুমি একজন আর্থিক প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক বা আমি একজন আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা কর্ণধার, যখনই কোনো ঘটনা আমার আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কিত কোনো ঘটনা ঘটবে যেটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য, সেগুলোকে আমরা কাউন্ট করব লেনদেন হিসেবে।
আমাদেরকে প্রথমেই চিহ্নিত করতে হবে কোনটি ঘটনা এবং কোনটি লেনদেন। যেমন ধরো, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে আমার মেয়েকে আমি 5,000 টাকার একটি উপহার দিলাম। এটা কি আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তন ঘটেছে? আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অঙ্কে অবশ্যই প্রতিষ্ঠান থেকে আমি টাকাটা নিয়েছি। এই ঘটনাটি তখন আর ঘটনা রইল না, হয়ে গেল লেনদেন। কারণ আমি প্রতিষ্ঠানের তহবিল থেকে 5,000 টাকা নিয়ে আমি আমার ব্যক্তিগত কাজে সম্পন্ন করেছি। শিক্ষার্থীবৃন্দ, যদি এমন হয় যে আর্থিক ব্যবস্থাপকের বাবা মারা গিয়েছেন, এটা কিন্তু ঘটনা, এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়, প্লাস আর্থিক প্রতিষ্ঠানের কোনো লেনদেন ঘটেনি, ব্যক্তিগত একটা ইস্যু যেটা আমার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নয়, বিধায় সেটি ঘটনা। ঠিক আছে, আমরা আমাদের পাঠ্য বই থেকে যে সমস্ত লেনদেনগুলো পাবো আমরা আলাদা করে ফেলবো কোনটি ঘটনা এবং কোনটি লেনদেন। আমি এখন চলে যাচ্ছি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়। দুটি পক্ষ আছে, কি আছে? দুটি পক্ষ, ডেবিট পক্ষ, অন্যদিকে ক্রেডিট পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো নিশ্চয় স্বর্ণসূত্র বা হিসাবের স্বর্ণসূত্র বা গোল্ডেন রুলস নামে একটি নিয়ম আছে। আমি তবু আলোচনা করব। আমাদের মূলত হিসাব সমূহকে প্রাচীন পদ্ধতিতে 3টি ভাগে ভাগ করা হয়। তোমরা একটু লিখে নাও, আমি বোর্ডে লিখছি। হিসাবকে প্রাচীন পদ্ধতিতে 3টি ভাগে ভাগ করা হয়। যথা 1. ব্যক্তিবাচক হিসাব, 2. সম্পত্তিবাচক হিসাব, 3. নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুটি পক্ষ লিখব, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। কে হবে ডেবিট পক্ষ? ব্যক্তি যিনি গ্রহীতা সে ডেবিট, আর যিনি দাতা তিনি ক্রেডিট। আমরা এই জিনিসগুলো বুঝে নেই। ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যক্তিবাচক হিসাব ধরা হয়। সেখানে ব্যক্তি যদি গ্রহণ করে অর্থাৎ গ্রহীতা হয় সে হবে ডেবিট, এবং ব্যক্তি যদি প্রদান করে অর্থাৎ সে হবে ক্রেডিট, যাকে বলা হয় দাতা। আমরা এবার সম্পত্তিবাচক হিসাবে চলে যাব। সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু পয়েন্টসগুলো লিখে নাও, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। আমরা দুটো পক্ষ পাবো। সম্পত্তি আসছে অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তুমি সেই সম্পত্তিটাই করবে ডেবিট। এর বিনিময়ে সম্পত্তি চলে যাচ্ছে তোমার পকেট থেকে, নগদ টাকা চলে যায়। অনেক সময় তোমরা ঋণ অ্যাকাউন্ট সম্পত্তি নিজের পকেট থেকে নগদ টাকা চলে যায়। অনেক সময় আমরা আবার বিনিয়োগ বিক্রি করেও সম্পত্তি গ্রহণ করে থাকি। ঠিক আছে, আমরা আসি পরবর্তীতে নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। এখানেও দুটি পক্ষ, ব্যয় হিসাব ডেবিট, ব্যয় সবসময় ডেবিট হবে, অন্যদিকে আয় হিসাব সবসময় ক্রেডিট হবে। আমরা প্রাচীন পদ্ধতিতে এই 3টি হিসাব লিখে নেব। এর ডেবিট কোন পক্ষ এবং ক্রেডিট কোন পক্ষ আমরা তুলে নেব। তোমরা তুলে নাও শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আধুনিক পদ্ধতিতে হিসাবকে কতগুলো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে চলে আসো। আধুনিক পদ্ধতিতে হিসাবগুলোকে উপাদান ভিত্তিক ভাগ করা হয়। যেমন আয় হিসাব, ব্যয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা 3 নম্বর উপাদান পাচ্ছি আয় ব্যয় সম্পদ হিসাব, 4 নম্বর হচ্ছে দায় হিসাব এবং 5 নম্বর হচ্ছে মূলধন হিসাব, যাকে বলা হয় মালিকানা সত্ত্ব হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও আমরা কে ডেবিট কে ক্রেডিট লিখে দিব। আয় বৃদ্ধি ক্রেডিট, তোমরা নিশ্চয়ই সবাই জানো সেটা। আয় বৃদ্ধি ক্রেডিট, আয় হ্রাস ডেবিট। অন্যদিকে ঠিক ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। ঠিক একইভাবে দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলধনও আমরা সেই একইভাবে দুটি পক্ষ পাবো। মূলধন হ্রাস ডেবিট, মূলধন বৃদ্ধি ক্রেডিট। তোমরা এই আধুনিক পদ্ধতির হিসাবের উপাদান ভিত্তিক যে ডেবিট ক্রেডিট দুটি পক্ষ দিয়েছি তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের মধ্যে রয়েছে ঘটনা লেনদেন, সেগুলো কি, সেগুলো কিভাবে লিপিবদ্ধ করতে হবে। এছাড়া আলোচনা করলাম হিসাবের দুটি পক্ষ, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ, উপাদানগুলো ভাগ করে দিয়েছি এবং হিসাবের দুটি পদ্ধতি শিখিয়েছি। সনাতন পদ্ধতিতে হিসাব কয় ভাগে ভাগ করা যায়, আধুনিক পদ্ধতিতে হিসাব কয় ভাগে ভাগ করা যায় এবং সেখানে কোনটা কি ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে, কোন পক্ষ সুবিধা গ্রহণ করছে, কোন পক্ষ সুবিধা দিচ্ছে, আমরা সকল বিষয় মোটামুটি আলোচনা করলাম। তোমরা এখন আমার সাথে চলে আসো জাবেদা কিভাবে লিপিবদ্ধকরণ করা হয়। ধরো আমি একটি উদ্দীপক আলোচনা করছি। উদ্দীপকে জনাব হাসান 2019 সালে 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা মূল্যমানের সম্পদ দিয়ে ব্যবসায় আরম্ভ। জনাব হাসান 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা, আমরা জানি নগদ টাকাটা কি সম্পদ, নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। ঠিক একইভাবে আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। তাহলে মোট কত হলো? মূলধন হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। ব্যাখ্যাটা কি হবে? যেহেতু জনাব হাসান নগদ এবং আসবাবপত্র নিয়ে আসবাবপত্র মূলধন স্বরূপ ব্যবসায় আরম্ভ করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো জাবেদা কিভাবে লিপিবদ্ধ করতে হয়। আমরা দেখিয়েছি সম্পদ কি কি, নগদান হিসাব সম্পদ এসেছে ব্যবসায়, আসবাবপত্র সম্পদ সেটাও ব্যবসায় এসেছে, এর জন্য ডেবিট। অন্যদিকে মূলধন বা সত্ত্ব থেকে বৃদ্ধি পেয়েছে, তাই এটা ক্রেডিট। তোমরা লিখে নাও, আমরা আরো আলোচনা করব। জানুয়ারি 5, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরে নাও জনাব হাসান তার বন্ধুর নিকট থেকে
নিকট থেকে 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছেন, তাহলে জাবেদাটা কি হবে? যেহেতু বাকিতে ক্রয় করেছে পণ্য, ক্রয় হিসাব ডেবিট, অন্যদিকে বন্ধুর কাছে বাকি হয়েছে প্রদেয় হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। আমরা ব্যাখ্যাটা কি লিখব? যেহেতু বন্ধুর নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তুলে নাও, আমি আরো কিছু লেনদেন আলোচনা করব। জানুয়ারি 10। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে জাবেদা আমরা লিপিবদ্ধ করবো কিভাবে? আমাদের পকেটে, অর্থাৎ প্রতিষ্ঠানের পকেটে কি এসেছে? নগদ টাকা এসেছে। নগদ টাকা একটি সম্পদ, আসলে ডেবিট। আমরা কি করে পেয়েছি? বিক্রয়ের মাধ্যমে। বিক্রয় হিসাব মানে আয়। বিক্রয় কি? বিক্রয় হচ্ছে আয়, এর জন্য আয় ক্রেডিট হয়। আমরা কত টাকা আয় করেছি? বিক্রি করে 20,000 টাকা আয় করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, তাই আমরা, যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, যা এখন লিপিবদ্ধ করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় প্রতিটি ক্লাসে চেষ্টা করব জাবেদার বিভিন্ন লেনদেনগুলো নিয়ে আলোচনা করতে। তোমরা আমাদের অনলাইনের ক্লাসগুলো খেয়াল করবে। আশা করি তোমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। কোনো সমস্যার সুবিধা অসুবিধা থাকলে তোমরা কমেন্টে শেয়ার করো, আমি চেষ্টা করবো সেগুলো তুলে ধরতে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।